বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা ভাবছেন ভারতের সাবেক কূটনৈতিক ও পর্যবেক্ষকেরা। হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনিয়র। এবং সর্বশেষ থাকছে, এটা প্রতিশোধ নেওয়ার সময় নয়, বাংলাদেশ ইস্যুতে যা বলছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে এখনও পর্যন্ত উত্তাল অবস্থায় বিরাজ করছে। এখনও পর্যন্ত ছাত্র আন্দোলন অব্যাহত রয়েছে, কারণ ছাত্রদের যে দাবি ছিল তা একটি হয়তো পূরণ হয়েছে, অর্থাৎ এক দফা যেটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, সেটা সম্ভব হয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু আরও অনেকগুলো দাবি রয়েছে, তার ভিতর অন্যতম হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, নির্বাচন কমিশনের পরিবর্তন, রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করা। যেসব ইস্যুতে এখনও পর্যন্ত রাজপথে বিরাজ করছে ছাত্রসহ সাধারণ জনগণ, তারা এখন বর্তমানে দেশের পরিষ্কার অর্থাৎ সংস্কারের কাজেই ব্যস্ত রয়েছে। তারা ব্যস্ত সময় পার করছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য, কারণ বাইরে কোনো পুলিশ নাই। এই পুলিশ দেশের সরকারের খেদমত করতে গিয়ে ভুলে গেছে যে তারা জনগণের খাদক, খেদমতদাতা, খাদেম। তারা জনগণের, তারা সরকারের খাদেম নয়। কিন্তু সরকারের পা চাটতে গিয়ে, সরকারকে খুশি করতে গিয়ে তারা এমন কোনো ঘৃণ্য কাজ করেনি যা দেশের মানুষ আজ ঘৃণার ভরে উস্কে দিচ্ছে। প্রতিটি জায়গায়, প্রতিটি থানায় হামলার ঘটনা ঘটছে। যেখানে পুলিশ দেখছে সেখানেই আক্রমণের ঘটনা ঘটছে। আর এক্ষেত্রে বাদ যাচ্ছে না সাধারণ নিরীহ পুলিশ, যারাও এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কারণ এক্ষেত্রে বাজ বিচার করার সময় পাচ্ছে না, সব পুলিশকেই এখন এক কাতারেই নিয়ে আসা হয়েছে। যদিও অনেক পুলিশ অফিসারই রয়েছে যারা সৎ, যারা নির্ভীক, যারা দেশের জন্য কাজ করে, কিন্তু এই সমস্ত খারাপ পুলিশ অফিসার যারা দেশকে বিক্রি করে দিয়েছে, দেশের টাকা লুট করেছে, সরকারের সহায়তায় তারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, সেই সমস্ত পুলিশের জন্যই আজ সমস্ত পুলিশ তাদের জীবন বিপদের মুখে পড়েছে, ঝুঁকির মধ্যে পড়েছে। এ থেকে পুলিশ বাহিনীকে যেমন শিক্ষা নেওয়া উচিত, আমি মনে করি সারা দেশের সবাইকে, রাজনীতিবিদ সহ সবাইকেই শিক্ষা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে দুর্নীতি করার আগে, অপরাধ করার আগে অবশ্যই অন্তত 10 বার ভাবে যে কেউই ক্ষমতা চিরস্থায়ী নয়, অবশ্যই তাদের পতন অনিবার্য। এ বিষয়ে আপনারা কি মনে করেন? প্রতিশোধ নেওয়ার সময় নয় বলে বাংলাদেশ ইস্যুতে যে যুক্তরাষ্ট্র মন্তব্য করেছে তা কি যথার্থ, নাকি প্রতিশোধ নেওয়াটা জরুরি? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন ইস্যুতে কোন জায়গা থেকে কথা বলছেন তা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ইস্যু নিয়ে এবং হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনিয়র নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা ভাবছে ভারতের সাবেক কূটনৈতিক ও পর্যবেক্ষকেরা। বাংলাদেশের ঘটনাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করা ও অপেক্ষার নীতি গ্রহণ ছাড়া এই মুহূর্তে ভারতের তেমন কিছু করার নেই বলে মনে করছেন দেশটির সাবেক কূটনৈতিক ও পর্যবেক্ষকেরা। তাদের মতে বাংলাদেশের পরিস্থিতি এখনও ঘোলাটে, জটিল ও দ্রুত পরিবর্তনশীল, ভবিষ্যতও অনিশ্চিত। এ অবস্থায় ভারতের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ অপেক্ষা করা ও দেখা নীতির পাশাপাশি সেদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হওয়া। ভারতের নজরও সেদিকে। এসবের পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও চিন্তিত ভারতীয় কূটনৈতিক ও পর্যবেক্ষকেরা। মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতিতেও এ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। ভারতীয় পর্যবেক্ষকরা অবশ্য লক্ষ্য করছেন, এই আইনহীনতা ও ডামাডোলের মধ্যে ছাত্র সমাজ, জামায়াতের আমির ও বিএনপির নেতারা সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রকাশ্যে নিন্দা করছেন। বলছেন এ থেকে সবার বিরতি থাকা উচিত। পর্যবেক্ষকদের মতে এটা সুলক্ষণ। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক কূটনৈতিক দেব মুখোপাধ্যায় মঙ্গলবার তিনি বলছেন, আমার মনে হয় ঘটনাবলী যে এত দ্রুত এমন হয়ে যাবে তা ভারত ধারণা করতে পারেনি, কিন্তু এখন অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় উপায় নেই। তিনি বলেন, আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে অনেক ধরনের মানুষ আছেন, তাদের কারা কিভাবে এগোবেন অজানা। এ অবস্থায় আগ বাড়িয়ে কিছু করা একেবারেই সমীচীন নয়। এটা মানতে হবে বাংলাদেশে এ এক নতুন পরিস্থিতি। অপেক্ষা ও পর্যবেক্ষণের নীতিতে আর এক সাবেক হাইকমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী একমত হলেও তিনি মনে করেন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা ভারতের আছে। মঙ্গলবার তিনি
বলছেন, 2007 সালে আমি তখন ওই দেশে অর্থাৎ বাংলাদেশে, তখনও পরিস্থিতি জটিল ছিল। সেটা 1/11-এর সময় ভারত সেই পরিস্থিতি সামলে উঠেছিল। এমনই পরিস্থিতির মোকাবেলা ভারত করেছে নেপাল ও শ্রীলঙ্কাতেও। কাজেই এই পরিস্থিতি অপ্রত্যাশিত হলেও ভারতের দিক থেকে একে আমি বিপর্যয় বলতে রাজি নই। পিনাকরঞ্জনকে অবাক করেছে ঘটনাবলী মোকাবেলা। সরকার কি করে এত ভুলভাল সিদ্ধান্ত নিল, মাঠ পর্যায়ের পরিস্থিতি টের পেল না, মানুষ যে পুরোপুরি বিরুদ্ধে চলে গেছে তা বুঝতে পারল না, সেটা তিনি এখনও ভেবে চলেছেন। তার কাছে প্রথম বিস্ময় রাজাকার মন্তব্য, দ্বিতীয় বিস্ময় ছাত্রদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া, তৃতীয় বিস্ময় ছাত্রদের উপর পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেওয়া। পিনাকরঞ্জন মনে করেন এখান থেকেই আন্দোলনটা ছিনতাই হয়ে যায়। এখন তিনি বোঝার চেষ্টা করছে পিছনের শক্তি কারা, কাদের কতটা লাভ। পিনাকরঞ্জনের সঙ্গে সহমত মনোহর পরিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস এর গবেষক ও বাংলাদেশ পর্যবেক্ষক স্মৃতি পট্টনায়ক। শেখ হাসিনার মতো আন্দোলন করা একজন নেত্রী ও টানা 15 বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর মাঠের বাস্তবতা বুঝতে এমন ব্যর্থ কেন, সেটা তার ধারণাতীত। তিনি বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তার সমালোচনায় ভরে রয়েছে। এটা কি করে চোখ এড়ায়? 17 এপ্রিল ছাত্রদের হাত থেকে আন্দোলনের রাশ অন্যত্র চলে গেছে, সেই আন্দাজও তিনি পেলেন না। এত মানুষকে মেরে ফেলা হলো কোন যুক্তিতে, কি হিসাব করে এইসব তিনি করলেন? তার মতো একজন পোড় খাওয়া রাজনীতিকের কাছে থেকে এটা আশা করা যায় না। যা হওয়ার তা হয়ে যাওয়ার পর এখন পরিস্থিতি যা, ভারতের কাছে তা এক বিরাট চ্যালেঞ্জ বলে এই তিনজনই মনে করেন। তবে তারা কেউই মনে করেন না এটা ভারতের পররাষ্ট্র নীতির ব্যর্থতা। দেব মুখোপাধ্যায় বলেন, ভারত ব্লান্ডার করেছে যে কথাও মোটেও বলবো না। অনেকে বলবে ভারত সব ডিম এক ঝুড়িতে রেখেছিল, এটা ভুল। আমি তাদের বলবো 2001 সালে ভারত বিএনপির দিকে হাত বাড়িয়েছিল, কিন্তু তারা তা ধরেনি, বরং উত্তর পূর্বাঞ্চলে গোলমাল বাঁধিয়েছিল। আওয়ামী লীগের কাছাকাছি ভারত গেছে, তারাও কাছে এসেছে। কনভার্জেন্স অফ ইন্টারসেপ্ট। পিনাকরঞ্জনের মতে ব্যর্থতা বলা ঠিক নয়, কূটনীতিতে কোনোটা খাটে কোনোটা খাটে না। আওয়ামী লীগ ছাড়া কালভিটে বেত করার মতো ভারতের সামনে এতকাল কেউই ছিল না। এখন নতুন শক্তির সঙ্গে মিশতে হবে, নতুন চ্যালেঞ্জ। ভারত সবসময় ক্ষমতায় যারা থাকে তার সঙ্গে কাজ করে, এক্ষেত্রেও তাই করবে। সহযোগিতা কম বেশি হবে, পরিস্থিতির বিচারে ব্যবস্থা নেওয়াই শাসকের ধর্ম। পারস্পরিক সহযোগিতা এই মুহূর্তে দূর আস্ত মনে হলেও ভবিষ্যতে তা ফলদায়ী হতে পারে বলে মনে করেন বাংলাদেশের আরও এক নিবিড় পর্যবেক্ষক অধ্যাপক শ্রীরাধা দত্ত। তিনি বলেন, দীর্ঘ 15 বছরে একটা ধারাবাহিকতায় চিরতরে ছেদ পড়ল বলেই মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো সরকারকে সবসময় সরকারের সঙ্গেই কাজ করতে হয়। এটা বুঝতে হবে আমরা কাকে চাইছি সেটা বড় কথা নয়, বড় কথা দেশ কাকে চাইছে। এই 15 বছরে অনেকটা সময় বোঝা যায়নি বাংলাদেশের জনতা কাকে চাইছে, সেই বাস্তবতার মুখোমুখি ভারতকে আজ হতে হবে। অধ্যাপক শ্রীরাধা দত্ত আরও বলেন, 1991, 1996, 2001 এবং 2008 সালে বাংলাদেশের ভোট তো ভালোই হয়েছিল, পরের 3টা নির্বাচন হয়নি। প্রকৃত গণতন্ত্র আবার ও দেশে ফিরতে পারে। এই আন্দোলনের পর সে বিষয়ে আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। বিশ্বাস দৃঢ় হওয়ার কারণ বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী ছাত্র সমাজ। অধ্যাপক শ্রীরাধার মতে ছাত্রদের উপেক্ষা করা এখন কঠিন। এই ছাত্র সমাজ মৌলবাদকে প্রশ্রয় দেবে না বলে আমি বিশ্বাস করি। প্রাথমিক কিছু জড়তা থাকলেও ভবিষ্যতে ভারতের সঙ্গে কাজ করতে তাদের অনাগ্রহ থাকবে না, কারণ ভারতের উচ্চাকাঙ্ক্ষী যুব সমাজকেও তারা কাছে থেকে দেখেছে। শ্রীরাধা জোরের সঙ্গে বলেন, বাংলাদেশের মানুষ ধর্মীয় মৌলবাদদের সমর্থক নন, কখনো ছিলেনও না। সে কারণে জামায়াত কখনো 5% বেশি ভোট পায়নি। একমাত্র ব্যতিক্রম 1996 সাল, তাও সেবার তাদের প্রাপ্য ভোট ছিল 8.5%, আর 2018-এ তা নেমে যায় 1%-এরও নিচেই। সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি চিন্তিত বাংলাদেশে অরাজকতা নিয়ে। তিনি বলেন, এই অরাজকতাই সবচেয়ে চিন্তার। ছাত্র সমাজ আবেদন জানাচ্ছে, আরও অনেকেই এই লুটপাট, উৎপাত, ফ্রি ফর অল, যা ইচ্ছা তাই করার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু বন্ধ হচ্ছে কই?
দেশটা তো সবার, প্রত্যেকের বোঝা উচিত এতে দেশেরই ক্ষতি হচ্ছে। রিভা গাঙ্গুলি বলেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ভারত ও বাংলাদেশ দুই দেশের সব শ্রেণী ও সব ধরনের মানুষেরই একে অন্যকে প্রয়োজন। প্রয়োজনের এই দরজাটা যাতে খোলা থাকে তা দুই দেশের জনগণকেই নিশ্চিত করতে হবে। একটা করার প্রথম ধাপ অন্তর্বর্তীকালীন সরকার গঠন। সেই সরকারের প্রধান হিসাবে উঠে এসেছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। তিনি নিজেও সম্মত হয়েছে বলে খবর। অধ্যাপক শ্রীরাধা মনে করেন, এই পরিস্থিতিতে উনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হলে ও সবাই মেনে নিলে মন্দ হবে না। ইউনূস সাহেব অভিজ্ঞ, দেশটাকে জানেন, তবে রাজনীতিক দিক থেকে কতটা প্রজ্ঞা তা পরীক্ষিত নয়। রিভা গাঙ্গুলির ধারণা, ছাত্ররা ভরসা করলে ইউনূস সাহেব তার মর্যাদা রাখতে পারবেন, তবে তারও প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। দেব মুখোপাধ্যায় মনে করেন, বিষয়টি ইতিবাচক হবে। ইউনূস ভারতকে জানেন, ভারতও তাকে জানেন, যদিও প্রাথমিক ঝড় সামলানোই হবে তার বড় কাজ। পিনাকরঞ্জন ও স্মৃতি অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কিছুটা সন্দিহান। পিনাকরঞ্জন মনে করিয়ে দেন, 1-11-এর সময় ইউনূস রাজনৈতিক দল খুলেছিলেন, পরে নানা কারণে দল গুটিয়ে নেন ও নিজে গুটিয়ে যান। সে কারণে এবার ওর প্রস্তাব গ্রহণ করাটা আমাকে অবাক করেছে। তবে হ্যাঁ, ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান হলে আমেরিকা খুশি হবে। স্মৃতির প্রশ্ন, ছাত্ররা যা চাইবে সেটাই হবে কি? তাদের চাওয়া না চাওয়া, পছন্দ অপছন্দই কি শেষ কথা? সন্দেহ আছে। ইউনূস সাহেবকে সবাই মেনে নেয় কি না দেখা যাক। তবে যিনি দায়িত্বে আসুন, ভারতের একটাই চাহিদা, দেশটা স্থিতিশীল হোক, বাকি সব পরে। হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনিয়র। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান নিযুক্ত হলেন ইয়াহিয়া সিনিয়র। মঙ্গলবার সংগঠনটি এই ঘোষণা দিয়েছে। নতুন দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় সিনিয়র ছিলেন হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। তিনি সংগঠনটির সশস্ত্র শাখার প্রধান ছিলেন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস জানায়, ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এর কমান্ডার ইয়াহিয়া সিনিয়রকে রাজনৈতিক শাখার প্রধান নিযুক্ত করেছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার উত্তরসূরি হবেন। আল্লাহ তাকে ক্ষমা করুন। ইসমাইল হানিয়া গত 31শে জুলাই ভোররাতে ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হত্যায় নিহত হন। ধারণা করা হয় ইসরায়েল তাকে হত্যা করেছে, কিন্তু ইসরায়েল এ বিষয়ে এখনও কিছু বলেনি। নতুন দায়িত্বের পাশাপাশি সিনিয়র আগের দায়িত্বও পালন করবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি, তবে ধারণা করা হয় তিনি গাজায় রয়েছেন। 61 বছর বয়সী সিনিয়রকে গত 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলার প্রধান পরিকল্পনাকারী হিসাবে ধরা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি, হামলায় প্রায় 1200 মানুষ নিহত হন, আহত হয় আরও কয়েক হাজার। এছাড়া 2 শতাধিক লোককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এ হামলার জবাবে ওই দিন থেকে গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের অধিকাংশই নারী ও শিশু। হামলায় আহত হয়েছে আরও প্রায় 1 লাখ লোক। বছরের পর বছর ইসরায়েলি অবরোধের শিকার গাজার মোট জনসংখ্যার 23 লাখ। চলমান গাজা যুদ্ধে তাদের প্রায় সবাই এক বা একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। উপত্যকাটিতে এখন নজিরবিহীন মানবিক সংকট ও স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। এটা প্রতিশোধ নেওয়ার সময় নয়, বাংলাদেশ ইস্যুতে বলল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন আগেই। আর এই খবরে দেশের বিভিন্ন স্থানে উল্লাসে মেতে ওঠেন ছাত্র জনতা সহ সাধারণ মানুষ। এরই মধ্যে বিভিন্ন স্থানে শুরু হয় সহিংসতা ও অরাজকতা। সহিংসতার এসব ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটি বাংলাদেশের জনগণের পাশে আছে উল্লেখ করে বলেছে, এখন প্রতিশোধ নেওয়ার সময় নয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীর সদস্যদের ওপর হামলা সহ বাংলাদেশে অব্যাহত সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর একজন মুখপাত্র মঙ্গলবার পিটিআইকে বলেছে, ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীর সদস্যদের ওপর হামলা সহ বাংলাদেশের সহিংসতার প্রতিবেদন নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সহিংসতার রিপোর্ট নিয়েও সমানভাবে উদ্বিগ্ন।
এক প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন, আমরা সব পক্ষ থেকে উত্তেজনা কমানোর এবং শান্ত হওয়ার জন্য আমাদের আহ্বান পুনরাবৃত্তি করছি। এটি প্রতিশোধ নেওয়ার সময় নয়। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের বন্ধু ও অংশীদার হিসাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং সকলের জন্য মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এগিয়ে নেওয়ার কাজ অব্যাহত রাখবে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে হাসিনা গত সোমবার পদত্যাগ করেন এবং বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেখান থেকে সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিতে তিনি লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে। তবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই। এছাড়া কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।